সবাইকে জ্ঞানপীঠে স্বাগতম। আমি দেবযানী ব্যানার্জি। দেখো, ভারতে 712 খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণের পর, অর্থাৎ আরব আক্রমণের পর ভারতে কিন্তু কোনো বিদেশি আক্রমণ সেভাবে হয়নি, প্রায় 300 বছর। এই 300 বছর পর ভারতে যে আক্রমণ হচ্ছে, বিদেশি আক্রমণ, তা হলো গজনী তুর্কি সুলতানদের কীর্তি। তো গজনী তুর্কি সুলতানদের মধ্যে যিনি ভারতবর্ষে আসছেন তিনি হলেন সুলতান মাহমুদ, যার কথা আমি এখানে লিখেছি। সুলতান মাহমুদের ভারত আক্রমণ আজকে আমাদের পড়ানোর টপিক। তো চলো সুলতান মাহমুদের ভারত আক্রমণ পড়ানো শুরু করি। তার আগে সুলতান মাহমুদের যে রাজ্যটা ছিল সেই রাজ্যটা সম্পর্কে একটু বলি। সেটি হচ্ছে, সুলতান মাহমুদের যে রাজত্ব ছিল তা হলো এই গজনীভিদ এম্পায়ার, বিরাট সাম্রাজ্য গজনীভিদ এম্পায়ার, যেখানে কিন্তু ট্রান্সঅক্সিয়ানা, খারিস্তান, খোয়ারিজম, ইরান থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত একটা বিরাট সাম্রাজ্য হচ্ছে এই গজনীভিদ এম্পায়ার। তো আজকে গজনীভিদ এম্পায়ার কিভাবে তৈরি হলো এবং তার আগে ভারতবর্ষে কি পরিস্থিতি ছিল সুলতান মাহমুদের ভারতে আসার আগে, সেই সমস্ত কিছুটাই আজকে একটুখানি করে আলোচনা করে যাব। তো চলো দেখি ভারতবর্ষে সুলতান মাহমুদ আসছেন যেখান দিয়ে, তা হলো এই খাইবার গিরিপথ। এটি হলো খাইবার গিরিপথ, ঠিক আছে? এটি হলো খাইবার গিরিপথ। এই খাইবার গিরিপথ দিয়ে তিনি ভারতবর্ষে আসছেন, ঠিক আছে? এবার ভারতবর্ষের তৎকালীন কন্ডিশন কি ছিল দেখো। আরব আক্রমণের পূর্বে ভারতবর্ষে আরব বণিকরা আসতো, যে তা মূলত আসতো ব্যবসা বাণিজ্যের জন্য, যেহেতু বণিকদের কথা বলছি। তার মধ্যে সিন্ধু এবং মুলতান এই দুটি প্রদেশ 11 শতক নাগাদ বেশ বিদেশি শাসনাধীন হয়ে যায়। সেখানে রাজত্ব করত ফতে দাউদ কামারথিও, তিনি সিন্ধু এবং মুলতানে রাজত্ব করতেন। তো এটা তার হাতে ছিল। এবং এই আরব বণিকরা এই অঞ্চলে কিছু কিছু মানুষদেরকে কিন্তু ধর্মান্তরিত করছেন। এই মুসলিম ধর্মে ধর্মান্তরিত মানুষরা কিন্তু এই মাহমুদের ভারত আক্রমণে একটু সহানুভূতিশীল ছিল, কেন তারাও কিন্তু তাদের একগোত্রীয় ছিল, সমগোত্রীয় ছিল, সেই কারণে। তো এই গেল বিষয়। আর ভারতবর্ষের বাকি অঞ্চলগুলো সেগুলো একটু বলি। যেমন ধরো, এখানে ধরো কাশ্মীর রাজ্য ছিল, যে এই কাশ্মীর রাজ্য, এখানে ছিল রাজা খেমগুপ্ত, ঠিক আছে? তো খেমগুপ্তের যে রানী ছিল, রানী দিদ্দা, সেই রানী দিদ্দার হাতে কিন্তু ক্ষমতা ছিল 1003 খ্রিস্টাব্দ পর্যন্ত। অন্যদিকে আরও যেসব রাজত্ব ছিল সেগুলো একটুখানি বলি। সেগুলো কি কি রাজত্ব ছিল, যেমন ধরো এই গুজরাটে ছিল চালুক্যরা, হ্যাঁ, এখানে ছিল চালুক্যরা। আবার যদি আমি বলি যে এই তারপরে, মানে কাশ্মীরের তারপরে যে যারা রাজত্ব করতো তারা হচ্ছে চৌহানরা। তো চৌহানরা রাজত্ব করতো দিল্লি এবং ধরো এই আজমির, ঠিক আছে? দিল্লি আজমির এটা ছিল ধরো চৌহানদের, ঠিক আছে? চৌহান বংশের রাজারা রাজত্ব করত। আবার তারপরে যদি আমি বলি তাহলে হচ্ছে এদিকে যদি আমরা ধরি, যে একটুখানি দাঁড়াও, এইখানটা হচ্ছে দিল্লি, এখানে হচ্ছে আরো আজমির, আমি রাফলি একটা দেখাচ্ছি, হ্যাঁ। তো এখানে চৌহানরা রাজত্ব করত। আচ্ছা, এরপরে যদি আমি ধরি, সেখানে হচ্ছে মালবে ছিল পারমাররা রাজত্ব করত। আবার বুন্দেলখণ্ড, সেখানে ছিল চান্দেল্লোরা। তাহলে এখানে পারমাররা, এখানে ছিল চান্দেল্লোরা, হ্যাঁ। আবার তারপরে এখানে ছিল কলচুরিরা, হ্যাঁ, বিলাসপুর জব্বলপুর, বিলাসপুরে। আবার বিলাসপুর জব্বলপুর। আর এদিকে ছিল ধরো গঙ্গ রাজারা, হ্যাঁ। তাহলে কারা কারা পেলাম? দিল্লিতে হচ্ছে চৌহানরা, এখানে মালবে পারমাররা, বুন্দেলখণ্ডে চান্দেল্লোরা, হ্যাঁ, বিলাসপুর জব্বলপুরে কলচুরিরা, এখানে ছিল গঙ্গ রাজারা, এইখানে ছিল চোলরা, ঠিক আছে?
আবার দক্ষিণ ভারতে যদি আমি বলি, এখানে তো চালুক্য ছিলই, চালুক্য সাম্রাজ্যটা বিরাট ছিল, ঠিক। একদিকে ছিল কল্যাণের চালুক্য, একদিকে ছিল বাতাপির চালুক্য। দক্ষিণ ভারতে কল্যাণের চালুক্য ছিল, আবার এদিকে বাংলায় ছিল পাল শাসন। তো এরকম ভাবে, আর এছাড়াও দক্ষিণ ভারতে কদম্ব, গঙ্গ, যাদব, কাকতীয় প্রচুর রাজত্ব ছিল। এবার মজার বিষয় হচ্ছে এই সব রাজত্বগুলো না, তারা নিজেদের মধ্যেই একটা যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল। তাদের নিজস্ব বংশগৌরব, তাদের মর্যাদা, সেই নিয়ে তারা ব্যস্ত ছিল। যার ফলে বিদেশি যে আক্রমণ হতে পারে এই যে এইখান দিয়ে, হ্যাঁ, খাইবার গিরিপথ অতিক্রম করে, সেটা তারা কখনো কল্পনা করেনি। এবার খাইবার গিরিপথ অতিক্রম করতে গিয়ে যে রাজত্বটা এখানে পড়বে তা হলো হিন্দুশাহী রাজত্ব। সেটার কথা তোমাদের আমি এখনো বলিনি। হিন্দুশাহী রাজত্ব ছিল কিন্তু আবার এই দিকে, ধরো এইদিকে কাশ্মীর, এই কাশ্মীর, আর এদিকে ধরো মুলতান, হ্যাঁ, আর এদিকে ছিল এই পাঞ্জাবে ছিল সরহিন্দ, আর এদিকে ধরো লামঘান। হ্যাঁ, এই লামঘান যে প্রদেশ বা এখন বর্তমানের লাঘমান প্রদেশ, সেটা পাঞ্জাবে অবস্থিত, পশ্চিম পাঞ্জাবে, সরি ভুল বললাম, আফগানিস্তানে অবস্থিত। সেই লামঘান প্রদেশ এই এতদূর পর্যন্ত কিন্তু ছিল হিন্দুশাহী রাজত্ব। তো এই হিন্দুশাহী রাজত্বে প্রথম যে অ্যাটাক করছে তারা হচ্ছে মানে গজনীভিদ সুলতানরা, ঠিক আছে। তো হিন্দুশাহী রাজত্ব পেরিয়ে ভারতবর্ষ যে অ্যাটাক হতে পারে সেটা কখনো ভারতীয় যারা রাজা ছিলেন তারা বুঝতে পারেননি। আর সেই সময় সামাজিক যে অবস্থান, সামাজিক অবস্থান সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে সেই সময় বাংলায় পাল শাসন প্রায় নিঃশেষ হয়ে আসছে। তখন প্রথম মহিপাল, এদিকে চোল চালুক্য নিজেদের মধ্যেই দ্বন্দ্ব লিপ্ত রয়েছে তারা। এইরকম পরিস্থিতিতে যে সামাজিক অবস্থানও যে বিশাল ভালো কিছু ছিল তাও কিন্তু নয়। হ্যাঁ, এদিকে বৌদ্ধ তন্ত্রযান একটা অন্যদিকে চলে যাচ্ছে, তাদের নিজস্ব ব্রাহ্মণ্য ধর্ম তারা একটা অন্যদিকে চলে যাচ্ছে। এইরকম পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে একটা সামাজিক অবক্ষয়ের পরিস্থিতিতে সুলতান মাহমুদ কিন্তু ভারত আক্রমণ করছে, এবং সেই সময় কিন্তু একরকম বলা যেতে পারে বিকেন্দ্রীভূত রাজনীতিরই যুগ। সুলতান মাহমুদের লক্ষ্য ছিল যুগ যুগ ধরে পুণ্যার্থীদের দানে এই একদম স্ফীত হয়ে ওঠা যে মঠ এবং মন্দিরগুলো, তার একদম আক্রমণের লক্ষ্য ছিল, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো সুলতান মাহমুদের প্রসঙ্গে এবার চলে আসি যে সুলতান মাহমুদ তার যে ব্যাকগ্রাউন্ড সেটা কি। সুলতান মাহমুদের যে একদম পূর্বসূরি তিনি হলেন আলবতগিন। এবার এই আলবতগিন কে ছিলেন? আলবতগিন এই যে সাফাইড ডাইনেস্টি বা সামানিদ ডাইনেস্টি, এই সামানিদ ডাইনেস্টিতে তিনি একজন কৃতদাস রূপে ছিলেন। তারপরে তিনি যখন যুদ্ধ বিগ্রহ বেশ সুন্দর করছেন তখন তাকে কমান্ডার ইন চিফ করে দেওয়া হচ্ছে। কিন্তু তাদের যে দুর্বলতার সুযোগে তিনি কিন্তু গজনী অধিকৃত করেন এবং গজনীর সিংহাসনে বসেন, ঠিক আছে। তো এইভাবে দেখা যাচ্ছে আলবতগিন সিংহাসনে বসছে 962 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এবং তারপরে তিনি গজনীর যে কিছু অঞ্চল, এখানে যে গজনীর কিছু অঞ্চল সেগুলো দখল করছেন। এরপরে যিনি ক্ষমতায় বসছেন তিনি হচ্ছে সবুক্তগিন, ঠিক আছে। এই সবুক্তগিন ক্ষমতায় বসছে 977-এ, 977 খ্রিস্টাব্দে। সবুক্তগিন ক্ষমতায় বসে তিনি যেটা করছেন, তিনি কিন্তু এই হিন্দুশাহী রাজত্ব অ্যাটাক করছেন, ঠিক আছে, যেটা কিন্তু সেই সময় জয়পালের শাসনাধীন ছিল। এবার এই হিন্দুশাহী রাজত্ব অ্যাটাক করে তিনি যেটা করছেন যে একটা বিশাল অঞ্চল কিন্তু তিনি দখল নেওয়ার চেষ্টা করছেন, সেটা একটু বলি আমি। প্রথমে 986 বিসিতে, সরি 986 খ্রিস্টাব্দে জয়পাল তিনি কিন্তু গজনীকে অ্যাটাক করছেন। জয়পাল তিনি গজনীতে অ্যাটাক করছে, কিন্তু অ্যাটাক করলে কি হবে, সেই সময় তুষার ঝড়ে তার বাহিনী বিপর্যস্ত হয়, তিনি ফিরে আসেন। তার পরবর্তীতে আবার যখন সবুক্তগিন জয়পালকে আক্রমণ করছে সেই সময় কিন্তু জয়পাল বিপর্যস্ত হচ্ছে। বিপর্যস্ত হলে তিনি যেটা করেন যে কিছু অঞ্চল এবং তার সাথে 50টি ঘোড়া, 50টি হাতি এবং বিপুল সম্পদ, ঠিক আছে,
এইগুলো তিনি দিচ্ছেন কাকে? না সবুক্তগিনকে। আরও একটি বিষয় যেটা তিনি করছেন সেটা হচ্ছে সবুক্তগিন কথা নিয়ে নিচ্ছে জয়পালের থেকে যে আমাকে এই যে হিন্দুশাহী রাজত্ব, সেই রাজত্বের ভেতর দিয়ে আমাকে কি করে দিতে হবে? না খাইবার গিরিপথের রাস্তা তৈরি করে দিতে হবে। তো খাইবার গিরিপথের রাস্তা যিনি তৈরি করছেন তিনি কিন্তু জয়পাল, এবং সবুক্তগিন সেই যুদ্ধে যখন মানে বিজিত হওয়ার পরে তিনি কিন্তু এই রাজত্বটা মানে এই রাস্তাটা করতে তাকে ফোর্স করছেন এবং তিনি এই রাস্তাটা করে দিচ্ছেন। এবং এই খাইবার গিরিপথ দিয়ে কিন্তু পরবর্তীকালে সুলতান মাহমুদ ভারতবর্ষে আসছেন। ঠিক আছে, এইবারে সুলতান মাহমুদের ভারত আক্রমণ সেটা সম্পর্কে একটু বলি। তো 986-তে তো জয়পাল পরাস্ত হচ্ছে, তারপরে আবার খাইবার গিরিপথ করে দিচ্ছে, কিন্তু তারপরে সুলতান মাহমুদ যখন ক্ষমতায় বসছেন সেটা হচ্ছে 998। ঠিক আছে, তো 998-এ তিনি ক্ষমতায় বসছেন, সিংহাসন আরোহণ লাভ করছেন। তিনি সিংহাসন লাভ করছেন। তার সময়কাল হচ্ছে 998 থেকে 1030। ঠিক আছে, 998 থেকে 1030 এই সময়কাল পর্যন্ত তার হচ্ছে এটা হচ্ছে তার সময়কাল। এবার এই সময়কালে তিনি ভারতবর্ষ কিন্তু আক্রমণ করছেন। সুলতান মাহমুদ ভারতবর্ষ যে আক্রমণ করেছিল তার ভারতবর্ষে আক্রমণের লক্ষ্য কি ছিল? বহুজন বহু কথা বলেছেন। অনেকে বলেছেন তিনি অর্থনৈতিক উদ্দেশ্যে ভারতবর্ষে আসছেন, কেউ বলছে যে তার ধর্মীয় উদ্দেশ্য ছিল, তার মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষে ধর্মীয় যে আধিপত্য বিস্তার, সেটা আধিপত্য বিস্তার করা, এবং সেই জন্য তিনি কিন্তু বাৎসিকান উপাধি নিচ্ছেন বা মূর্তি ধ্বংসকারী উপাধি নিচ্ছেন। এক একজন এক এক রকম বলেছেন। তো এখানে আমি দুটি উদ্দেশ্যের কথা বলবো। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে সম্পদ লুণ্ঠন। ঠিক আছে, এবার সম্পদ লুণ্ঠন করে তিনি কি করবেন, তার কারণ কি সম্পদ লুণ্ঠনের? সম্পদ লুণ্ঠনের দুটো কারণ। ঠিক আছে, সম্পদ লুণ্ঠনের কটা কারণ? দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে গজনীকে সুন্দর করে সাজিয়ে তোলা। তার কারণ এই যে গজনীভিত সাম্রাজ্য, সেই গজনীভিত সাম্রাজ্য কিন্তু একটা রুক্ষ সাম্রাজ্য ছিল। সেখানে মধ্য এশিয়ার ট্রান্সঅক্সিয়ানার যারা উপজাতি সম্প্রদায় ছিল তারা নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত ছিল। তো আমার দ্বিতীয় উদ্দেশ্য যেটা যেটা আমি বলবো সম্পদ লুণ্ঠনে, সেটা হচ্ছে মধ্য এশিয়ায় যুদ্ধ চালানো। দেখো, আমি প্রথমেই কিন্তু তোমাদের যে গজনীভিদ এম্পায়ারটা দেখালাম, যেখানে কিন্তু সুলতান মাহমুদের সাম্রাজ্যের কথা আমি বললাম, যে ইরান থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত বিরাট অঞ্চল। তো এই বিরাট অঞ্চল কিন্তু একদিনে দখলীকৃত হয়নি, তো সেই জন্য তাকে নিরন্তর মধ্য এশিয়ায় যুদ্ধ চালাতে হয়েছে। তো মধ্য এশিয়ায় যুদ্ধ চালাতে গেলে যুদ্ধ চালানোর খরচ সেটা তো নিয়ে আসতে হবে, তো সেই খরচ চালানো হতো এই সম্পদ লুণ্ঠন থেকে। তাহলে মধ্য এশিয়ায় যুদ্ধ এবং গজনীকে সুন্দর করে সাজানো ছিল তার লক্ষ্য। আরেকটা বিষয় সেটা হচ্ছে ধর্মপ্রচার। এবার ধর্মপ্রচারটাকে অনেকে নাই মানতে পারে, কিন্তু ধর্মপ্রচার কিন্তু তার সেকেন্ড উদ্দেশ্য ছিল। কেন, সে কারণে আমি একটু বলি। সেটা হচ্ছে যে তিনি কিন্তু এই কারণে বাৎসিকান বা মূর্তি ধ্বংসকারী এই উপাধিটি নিচ্ছেন। ঠিক আছে, আরও একটা বিষয়, ইন্টারেস্টিং বিষয়, সেটা একটু বলি তোমাদেরকে, যে বাৎসিকান উপাধি নেওয়ার পিছনে বা গাজী উপাধিও নিচ্ছেন। হ্যাঁ, গাজী অর্থাৎ ধর্মযোদ্ধা, এই উপাধি নেওয়ার পিছনে তার একটা কারণ আছে। সেটা হচ্ছে ঐতিহাসিকরা বলছেন যে ভারতবর্ষে তাকে যে এই লুণ্ঠিত সম্পদ নিয়ে যাবেন, এইখানে তিনি নিজেকে গাজী বা ধর্মযোদ্ধা বলা বা বাৎসিকান বলার প্রধান কারণটা হচ্ছে যে যারা মধ্য এশিয়ায় যারা আর কি মুসলিম যে ভাড়াটে সৈনিক আছে তাদেরকে অবৈতনিকভাবে নিয়ে আসার জন্য কিন্তু তিনি এই রূপটা ধারণ করেছেন।
ঠিক আছে, যদিও এটা অর্ধসত্য, তার কারণ হচ্ছে ধর্মপ্রচার চালানোর উদ্দেশ্যেই তিনি বাচ্চিকান উপাধি নিচ্ছেন এবং সম্পদ লুণ্ঠন করছেন, এবং তার সাথে সাথে কিন্তু ভারতবর্ষের প্রচুর মন্দির তিনি কিন্তু লুণ্ঠন করছেন। ঠিক আছে, তো সেটা শুধুমাত্র যে অবৈতনিকভাবে ভাড়াটে সৈন্য পাওয়া যাবে এই একটি মাত্র মানে বালখিল্য যুক্তিতে কখনোই সেটা মেনে নেওয়া যায় না। সুতরাং তার যে উপাধি, যে মূর্তি ধ্বংসকারী এবং তিনি যে গাজী উপাধি নিচ্ছেন, এটা সত্যিই একটা মানে মানে ভারতবর্ষে ইসলামের সম্প্রসারণের জন্য একটি মানে দৃঢ় এবং বলিষ্ঠ পদক্ষেপ বলে মনে করা যায়। ঠিক আছে, এরপরে সুলতান মাহমুদ এর প্রসঙ্গে চলে আসি। তো 998 খ্রিস্টাব্দে তিনি যখন সিংহাসনে বসছেন, তিনি খলিফা আল কাদের বিল্লাহ থেকে, খলিফা আল কাদের বিল্লাহ তার থেকে যে উপাধি নিচ্ছেন সেটা হলো ইয়ামিন উদ্দৌলা। ইয়ামিন উদ্দৌলা এই উপাধি তিনি নিচ্ছেন। ঠিক আছে, আর আরেকটি উপাধি নিচ্ছেন তা হলো আমিন উল মিল্লাহ। ঠিক আছে, আমিন উল মিল্লাহ। ইয়ামিনুদ্দৌলা হচ্ছে, অর্থাৎ ইয়ামিনুদ্দৌলা কথার অর্থ হলো সাম্রাজ্যের দক্ষিণ হস্ত, আর আমিন উল মিল্লাহ কথার অর্থ হলো ধর্মের রক্ষক। তো ধর্মের রক্ষক তিনি উপাধি নিয়েছেন, এটা বুঝতেই পারছো তোমরা যে আমি কেন আগের যুক্তিটা তোমাদের কাছে স্থাপন করলাম। তো এছাড়াও তিনি উপাধি নিচ্ছেন বাদশিকান এবং গাজী। এবার ভারতবর্ষ তিনি যে আক্রমণ করছেন 1000 থেকে 1027 পর্যন্ত, অর্থাৎ 27 বছর ধরে ভারতবর্ষ আক্রমণ করছেন। 1000 থেকে 1027 বছর ধরে তিনি আসছেন ভারতবর্ষে মোট 17 বার। তিনি 17 বার ভারত আক্রমণ করছেন, এই কথা বলেছেন ঐতিহাসিক হেনরি ইলিয়ট, এবং হেনরি ইলিয়ট ছাড়াও আরো অনেকে বলেছেন, কিন্তু হেনরি ইলিয়ট এটা যুক্তি দিয়ে প্রতিস্থাপিত করেছেন। ঠিক আছে, তো তিনি এছাড়াও যে যে কাজগুলো করছেন সেটা একটুখানি আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে তিনি গজনীতে কি কি করছেন, মাদ্রাসা, পাঠাগার নির্মাণ, গজনীর পুনর্নির্মাণ করছেন তিনি, মাদ্রাসা, পাঠাগার নির্মাণ, আমুদরিয়া নদীর উপরে বাঁধ নির্মাণ করছেন। এছাড়াও সরাইখানা এবং গজনী শহরের সাজানো, এই সবটাই কিন্তু তিনি করছেন। ঠিক আছে, তো এই সমস্ত কিছুই হচ্ছে এই ভারতবর্ষ লুণ্ঠনের পয়সা দিয়ে। তো এই সমস্ত কিছুই গজনীর পুনর্নির্মাণ, মাদ্রাসা, আমুদরিয়া নদীর উপর বাঁধ নির্মাণ, সরাইখানা, গজনী শহরের উপরে সাজানো, সমস্ত কিছু তার এই পয়সা দিয়ে। গজনী সুলতানের সঙ্গে ভারতবর্ষে যিনি আসছেন তিনি হচ্ছেন আল বেরুনি। ঠিক আছে, তিনি এই তার সঙ্গী হচ্ছেন। এছাড়াও তার রাজত্বকালে তার রাজসভায় যারা ছিলেন তার মধ্যে ছিলেন ফিরদৌসি। এই ফিরদৌসির যে বই তার নাম হচ্ছে শাহনামা। ঠিক আছে, আর আল বেরুনির বইয়ের নাম সকলেই জানো, তহকিক-ই-হিন্দ। ঠিক আছে, আর ফিরদৌসির বইয়ের নাম হচ্ছে শাহনামা। এই ফিরদৌসি কিন্তু হচ্ছে পার্সি নবজাগরণের অগ্রদূত ফিরদৌসিকে বলা হয়। তার যে সভা ঐতিহাসিক ছিল তার নাম হচ্ছে উতবি। ঠিক আছে, উতবি যেটা লিখছেন সেটা হলো ইয়েমেনি বংশের ইতিহাস। ঠিক আছে, এখানে মামুদের পুরো বংশের ইতিহাস কিন্তু পাওয়া যায়, যেটি হচ্ছে ইয়েমেনি বংশের ইতিহাস। ঠিক আছে, এছাড়াও কবি বৈহাকি ছিলেন, হ্যাঁ, আনসারি ছিলেন, এরা ছিলেন। তো এরপরে যেটাই চলে আসছি সেটা হচ্ছে
ভারতবর্ষে সুলতান মাহমুদের আক্রমণ প্রসঙ্গে। ভারতবর্ষে সুলতান মাহমুদ আক্রমণ করছেন এবং সম্পদ লুণ্ঠন করে নিয়ে চলে যাচ্ছেন, এবং সেটা দিয়ে কি করছে সেটা কিন্তু আমি আগেই তোমাদের বিস্তারিত আলোচনা করলাম। তো এবার আক্রমণটায় একটু চলে আসি যে কিভাবে তিনি ভারতবর্ষ আক্রমণ করছে। দেখো, একদম প্রথমে তিনি আক্রমণ করছেন এই যে এখানে খাইবার গিরিপথ, এই খাইবার গিরিপথ দিয়ে তিনি ভারতবর্ষে প্রবেশ করছেন। এই যে গজনী, এটি হচ্ছে গজনী, ভারতবর্ষে তিনি প্রবেশ করছেন এবং খাইবার গিরিপথ আক্রমণ করছেন। এখানে কিন্তু এই সেই কাশ্মীর থেকে মুলতান আর সরহিন্দ থেকে লামঘান এই অঞ্চলটা কিন্তু, ঠিক আছে, সরহিন্দ থেকে লামঘান এই যে অঞ্চলটা, এটা ছিল হচ্ছে হিন্দুশাহী রাজত্ব। আর এর হিন্দুশাহী রাজত্বের ভেতরেই কিন্তু ছিল এই তোমার খাইবার গিরিপথ, ঠিক আছে, হিন্দুশাহী রাজত্বের ভেতরেই ছিল কিন্তু খাইবার গিরিপথ। হ্যাঁ, তো এই খাইবার গিরিপথ কিন্তু আক্রমণ করছে সুলতান মাহমুদ। হাজারে আক্রমণ করছে খাইবার গিরিপথ, এবং তারপরে খাইবার গিরিপথটা প্রবেশ পথ ছিল আমরা বলতে পারি। তারপরে 1001-এ আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় যে আক্রমণটা হচ্ছে সেটা হচ্ছে জয়পালের বিরুদ্ধে। হিন্দুশাহী শাসক জয়পাল, তার বিরুদ্ধে আক্রমণ হচ্ছে, তিনি পরাজিত হচ্ছে, পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী হচ্ছেন, ঠিক আছে। তারপরে সেই অঞ্চলগুলো তিনি কিন্তু দখল না করে তিনি কিন্তু ফিরে যাচ্ছেন, তিনি সম্পদ লুণ্ঠন করতে আসছেন। এই ফিরে যাওয়ার ফলে কিন্তু তার আবার বারংবার সেই অঞ্চলগুলোকে আবার দখল করতে হচ্ছে। দেখো, তৃতীয়তে হচ্ছে তিনি ভিরা দখল করছেন। এই ভিরা কিন্তু ছিল কাশ্মীরের এই যে ঝিলাম নদী, এই ঝিলাম নদীর ধারে ভিরা একটি দুর্গ ছিল, সেই ভিরা আক্রমণ করছেন তিনি, ঠিক আছে। তাহলে এই খাইবার গিরিপথ প্রথমে আক্রমণ হলো, তারপরে হচ্ছে ভিরা আক্রমণ হচ্ছে, তারপরে যেটি আক্রমণ করছে তা হচ্ছে এইখানে মুলতান, ঠিক আছে, এই মুলতান আক্রমণ করছে। মুলতানের যে শাসক ছিল ফতে দাউদ, সেই ফতে দাউদকে কিন্তু তিনি পরাস্ত করছেন। তারপরে যে আক্রমণ হচ্ছে পঞ্চম আক্রমণ, যেটা 1007-এ, মুলতান আক্রমণ হচ্ছে 1006-এ, ঠিক আছে, আর ভিরা দখল করছে 1004-এ। তো 1007-এ সুকপালের বিরুদ্ধে আক্রমণ করছে। সুকপাল হচ্ছে জয়পালের পৌত্র, অর্থাৎ হিন্দুশাহী রাজা জয়পালের পৌত্র হচ্ছে সুকপাল। সেই সুকপাল তিনি কিন্তু ধর্মান্তরিত হয়েছিলেন, ধর্মান্তরিত নাম ছিলেন নেওয়াজ শাহ। সেই নেওয়াজ শাহ তিনি ধর্মান্তরিত রূপটা ছেড়ে দিয়ে তিনি কি করছেন, আবার হিন্দু ধর্মে ফিরে আসছেন। তো স্বাভাবিকভাবেই তার অধিকৃত যে অঞ্চলটা তিনি কি করেছিলেন, এই সুকপালকে মুলতান সহ কিছু অঞ্চল তিনি দিয়ে গিয়েছিলেন। তার কারণ হচ্ছে, দেখো, পুরো অঞ্চলটা তো তার গজনী থেকে কন্ট্রোল করা সম্ভব না, গজনী এখানে, ঠিক আছে। তো তিনি এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা তাকে দিয়ে গিয়েছিলেন, কিন্তু দিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে তিনি কিন্তু নিজে আবার তোমার অন্য ধর্ম নিয়ে নিচ্ছে, সুতরাং তাকে আবার এই অঞ্চলটা দখল করার জন্য আবার আসতে হচ্ছে, তিনি এই অঞ্চলটা আবার দখল করে নিচ্ছেন। চল, এরপরে চলে যাই ষষ্ঠতে। দেখো, 1008 খ্রিস্টাব্দে, আচ্ছা 1001-এ এই যে এই যুদ্ধটা একটু বলে দিই, এই 1001-এ এটা হচ্ছে প্রথম ঐহিন্দের যুদ্ধ, প্রথম ঐহিন্দ, ঠিক আছে, এগুলো আসে পরীক্ষায়, প্রয়োজনে বলে দিলাম, প্রথম ঐহিন্দের যুদ্ধ। দ্বিতীয়বারে 1008-এ এটা হচ্ছে দ্বিতীয় ঐহিন্দের যুদ্ধ, দ্বিতীয় ঐহিন্দ। মজার বিষয় দেখো, যতবারই সুলতান মাহমুদ আক্রমণ করছে ভারতবর্ষ, তিনি কিন্তু রিপিটেডলি আক্রমণ করছেন। রিপিটেডলি আক্রমণ করার ফলে যেটা হচ্ছে যে ভারতবর্ষের যারা মানে শাসক ছিলেন তারা কিন্তু একজোট হতে পারছে না। এই যে একজোট হতে পারছে না, যার ফলে কিন্তু তারা কিন্তু মানে ক্ষতবিক্ষত হচ্ছে, ছত্রভঙ্গ হচ্ছে। 1008-এ আমরা প্রথম দেখলাম যেখানে প্রায় অনেকজন মিলে কিন্তু সুলতান মাহমুদের বিরুদ্ধে আক্রমণ হানছে। সেখানে কারা কারা রয়েছে, যেমন ধরো 1008-এ জয়পালের পুত্র আনন্দপাল তিনি পরাজিত হচ্ছেন, সেখানে কিন্তু যিনি রয়েছেন তিনি হচ্ছে প্রথম কনৌজের যে রাজা তিনি রয়েছেন, এবং তার সাথে সাথে রয়েছেন পাঞ্জাবের যে খোক্কর উপজাতি তারা। তো এদের মিলিত বাহিনীর সাথেও কিন্তু দেখা যাচ্ছে, এবং রাজস্থানেরও কিছু রাজা তারা ছিল। তো তার সাথেও দেখা যাচ্ছে যে এই জয়পালের আনন্দপালের যে
বাহিনী তারা কিন্তু পরাজিত হচ্ছে সুলতান মাহমুদের কাছে। তার কারণ তাদের যে ক্ষিপ্র অশ্বারোহী বাহিনী, সেই অশ্বারোহী বাহিনীর কাছে তারা কিন্তু পেরে উঠছে না। আরও একটি মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে যতবার সুলতান মাহমুদ ভারত আক্রমণ করছে তিনি কিন্তু গ্রীষ্মকালে ভারত আক্রমণ করছে, কারণ ওই যে আরবি যে বিরাট বড় বড় যে ঘোড়া, সেই ঘোড়াগুলো সিন্ধু নদের ওপর দিয়ে, তখন সিন্ধু নদের জল কমে যেত বা সপ্তসিন্ধু অঞ্চলের জল কমে যেত, সেখান দিয়ে মানে রান করিয়ে নিয়ে আসা বেশি সুবিধাজনক ছিল, এবং তারা কিন্তু ফিরে যেত ঠিক বর্ষা পড়ার আগ দিয়ে, সম্পদ লুণ্ঠন করে তারা ফিরে যেত। আচ্ছা, তারপরে 1009 চলে আসে। 1009 কাংড়া এবং নগরকোট দুর্গ জয়। কাংড়া এবং নগরকোট বর্তমানে হিমাচল প্রদেশ, কিন্তু এটা কাশ্মীরের কাছাকাছি অঞ্চল, ঠিক আছে। তো এই কাংড়া এবং নগরকোট দুর্গ আবার তারা জয় করছে, এবং আবার কিন্তু মুলতানের বিরুদ্ধে তিনি আক্রমণ হানছেন। মুলতানে দাউদকে ক্ষমতায় বসানো ছিল, সেই দাউদের বিরুদ্ধে আবার তিনি আক্রমণ হানছেন। একটা জিনিস খেয়াল করে দেখো, গজনী সুলতান যে মামুদ, তিনি কিন্তু এই যে মুলতান বা নগরকোট বা কাশ্মীর, এই অঞ্চলগুলোই কিন্তু প্রথম দখল করছে। ত্রিলোচন পালের নন্দনা দুর্গ দখল করছে। এই নন্দনা দুর্গ কিন্তু আবার ছিল এই বুন্দেলখণ্ডে, ঠিক আছে। এই বুন্দেলখণ্ডে এই যে রাথোড়, এই দিকটায় কিন্তু ছিল নন্দনা দুর্গ। ত্রিলোচন পাল সেখানকার রাজা ছিল। তারপরে 1013 থেকে 14-তে তিনি থানেশ্বর আক্রমণ করছেন, এবং থানেশ্বরের যে চন্দ্রস্বামী মন্দির, সেই চন্দ্রস্বামী মন্দির কিন্তু লুণ্ঠন করছেন এবং প্রচুর ধনরত্ন সহ দেশে ফিরে যাচ্ছেন। তাহলে দেখো তার যে আক্রমণ, সেই আক্রমণগুলো কিন্তু বেশি দূরে ছড়াচ্ছে না, এবং এইটা কিন্তু ধরো ত্রিলোচন পাল নন্দনা দুর্গ বা 1013-14-তে থানেশ্বর আক্রমণ, এখানে কিন্তু তার 10ম আক্রমণ হয়ে যাচ্ছে, মানে 10 বার তিনি আক্রমণ করে ফেলছেন। একটা জিনিস বুঝবে, তিনি আক্রমণ করছেন, ফিরে যাচ্ছেন, এর ফলে যেটা হচ্ছে যে তিনি কিন্তু ভারতবর্ষের মানুষের এই জায়গাগুলোর পালস তিনি বুঝতে পারছেন যে কোন জায়গায় আক্রমণ করলে কিভাবে কি হবে। এরপরে 11দশ আক্রমণ হচ্ছে কাশ্মীরের যে রাজা ভীমপালের বিরুদ্ধে, ঠিক আছে। তারপর 12দশ আক্রমণ হচ্ছে গঙ্গা যমুনা দোয়াব, যেখানে কিন্তু মথুরা রয়েছে, এইখানে তিনি কিন্তু আক্রমণ করছেন। মথুরা আক্রমণ করছে, যেখানে গঙ্গা যমুনা দোয়াব এবং বহু ছোট বড় দেব মন্দির সহ প্রচুর মন্দির তিনি লুণ্ঠন করছেন, এবং সেই লুণ্ঠন করে তিনি দেশে ফিরে যাচ্ছেন। এরপরে তিনি বুন্দেলখণ্ড আক্রমণ করছেন 1019 থেকে 20-তে। তো বুন্দেলখণ্ড হচ্ছে এইখানে, বুন্দেলখণ্ড আক্রমণ করছেন, এবং তারপরে 1021-এ তিনি বৃন্দাবন আক্রমণ করছেন। বৃন্দাবনেও সেম একই ঘটনা, বা প্রচুর দেব মন্দির লুণ্ঠন করছেন, এবং তিনি গজনীতে ফিরে যাচ্ছেন। এই যে মথুরার পাশেই হচ্ছে বৃন্দাবন। আচ্ছা, এরপরে 1024-এ চান্দেল্য শাসকদের যে দুর্গ, চান্দেল্য শাসক হচ্ছে বেসিক্যালি হচ্ছে বুন্দেলখণ্ডের চান্দেল্য। তো চান্দেল্য শাসকদের দুটি দুর্গ ছিল, লোডক এবং চিকদার, সেই দুটো দুর্গ তিনি দখল করছেন, ঠিক আছে। 1025-26-এ এইবার তিনি কিন্তু একদম শেষ পর্যায়ে যেটা, সেইটা কিন্তু তিনি এই যে সোমনাথ মন্দির তিনি 1025-26-এ তিনি দখল করছেন। এইটা কিন্তু তার একটা ছড়ানো আক্রমণ, আমি যদি বলতে পারি। 11দশ থেকে 17দশ এই যে আক্রমণটা, এটাই কিন্তু তিনি ভারতবর্ষের বেশ খানিকটা ভেতরে ঢুকে গিয়ে তিনি আক্রমণ করছেন, এবং তারপরে তিনি গুজরাট আক্রমণ করে, সেই সময় গুজরাট রাজ ছিল চালুক্যরাজ ভীম। তো প্রচুর ধনসম্পদ, প্রায় 2 কোটি স্বর্ণ মুদ্রা, প্রচুর অলংকার সহ তিনি গজনীতে ফিরে যাচ্ছেন। এবং এই গজনীতে ফিরে যাওয়ার সময় তিনি সিন্ধুর জাটদের কাছে, এখানে যে সিন্ধু অঞ্চল, এই মুলতান, এদিকে সিন্ধু, এইখানে তিনি সিন্ধুর জাটদের কাছে বাধাপ্রাপ্ত হচ্ছে। এই যে সিন্ধুর জাটদের কাছে তিনি বাধাপ্রাপ্ত হচ্ছেন, তার ফলে তিনি কিন্তু আবার ফিরে আসছেন এবং সিন্ধুর জাটদের আক্রমণ করছেন। সেটা হচ্ছে 1027-এ, এই তার লাস্ট আক্রমণ, ঠিক আছে। তো এই লাস্ট আক্রমণ দিয়ে মামুদের ভারত আক্রমণ শেষ হচ্ছে। তিনি ভারত আক্রমণ করছেন মোট 17 বার, ঠিক আছে, মোট 17 বার ভারত আক্রমণ করছে, এবং 1030-এ গজনীতেই তার মৃত্যু হচ্ছে। তার মৃত্যুর পর যেটা হচ্ছে যে এই যে তার সাম্রাজ্য, সেই সাম্রাজ্য চলে যাচ্ছে তার পুত্র মাসুদের হাতে, ঠিক আছে। বিরাট সাম্রাজ্য, ট্রান্সঅক্সিয়ানা সহ বিরাট সাম্রাজ্য তার পুত্র মাসুদের হাতে, কিন্তু সেই মাসুদ কিন্তু তার সাম্রাজ্যকে সামলাতে পারছে না, যার ফলে দেখা যাচ্ছে যে এখানে যেটা হচ্ছে যে সেই সাম্রাজ্য দখল হয়ে যাচ্ছে সেলজুক তুর্কিদের হাতে, এবং
সুলতান মাসুদ যে তিনি কিন্তু লাহোরে পলায়ন করছেন। এর ফলে যেটা হলো যে ভারতবর্ষের একটা বিরাট অঞ্চলে এই যে আক্রমণ এবং লুণ্ঠন, ভারতবর্ষের শক্তি খানিকটা ক্ষীণ হয়ে এলো এবং এদিকে আমরা দেখতে পেলাম যে গজনীভিদ বিরাট এম্পায়ার যেটা সেটাও নষ্ট হয়ে গেল সুলতান মাহমুদের মৃত্যুর পর, যার জন্য ভারতবর্ষে প্রায় 150 বছর আর কিন্তু কোনো আক্রমণ হয়নি। তারপরে যে ভারত আক্রমণ করছে তিনি হচ্ছে মোহাম্মদ ঘুরি। এই মোহাম্মদ ঘুরি হচ্ছে ভারতবর্ষে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তো আমরা বলতে পারি এই জন্য যে সুলতান মাহমুদ হচ্ছে মোহাম্মদ ঘুরির পথপ্রদর্শক, এবং এইভাবে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে সুলতানি সাম্রাজ্যের বিস্তার এবং ইসলামের বিস্তার যেটা কিন্তু এখনো বিস্তার হয়ে চলেছে। তো আজকে ছিল এই পর্যন্ত সুলতান মাহমুদের ভারত আক্রমণ প্রসঙ্গে তোমাদেরকে আমি পড়ালাম। কিরকম লাগলো তোমাদের কমেন্টে তোমরা জানিও, এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলটা তোমরা ফলো করতে ভুলো না। আমাদের এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে। ইনস্টাগ্রাম চ্যানেল রয়েছে আমাদের জ্ঞানপীঠ, ফেসবুকও জ্ঞানপীঠ, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে জ্ঞানপীঠ এডুটেক। আর আমাদের অফলাইন যে ব্যাচ বা অফলাইন ব্যাচের যে কোনো কোয়ারিজের জন্য তোমরা এই নাম্বারে ফোন করতে পারো। আজকের মতো এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ, শুভরাত্রি।